আসসালামু আলাইকুম। কিছু ইউটিউবার আছে, তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই, আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না, ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে, এই অবস্থা। হ্যাঁ, ওটা কাপড় যদি উদাম করেন না, উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে। কারণ কি, হিটটা ঠিক জায়গা মতো হয়েছে। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? এক এক আসামির তদবির করে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম। তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম, এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই, আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 3-4 কোটি টাকা নিয়ে এসছে, চ্যানেল 24-এ চাকরি করার অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো। তো মনে করতাম ওইরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন। কথা তো বলেন চিবায় চিবায়, বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি। আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি। আমি একদমই লজ্জাবোধ করিনি। আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন, একদম লজ্জা করিনি, লজ্জা, কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন, আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার, তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে হয়েছে, ছোট জব, এটা খারাপ লেগেছে। তো আপনারটা করি, শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি। অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশি এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই, সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকায় যারা আসেন, নিউ ইয়র্কে, তারা আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। তো নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত। তো সাহায্য দিত যে, এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? হ্যাঁ, কথা বলতে বলতে শুনি, তার বক্তব্যটা শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি। আপনার এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো বস। এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরা না, আমার হয়ে গেছে কি গড়ে হলি বল, সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। প্রায় 10 বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই, এটা হইলো একটা। এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাইরে কিরকম কি দেন? ওরে দিতাম প্রায় 1000 টাকা দিতাম ওরে, মানে প্রতি মাসে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক রকম। শাহেদ আলমের বরাদ্দ এত বেশি থাকতো কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ, সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। এই হচ্ছে আমাদের শাহেদ আলম।
শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আর একটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। তো বিশাল বড় লোকে এক ভাবসাব। তো বড় লোকিটা টাকা পয়সাটা আসলো কোথেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম। সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ। তোর বউয়ের কোথায় কোন ইনকাম? তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো। তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল? মনির হায়দার বাইরে বল যে তোরে নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি। দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম। ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম। ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নেব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করব না। দ্যাটস আই অ্যাম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না, নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস। অনেক মানুষজন, আপনারা, এটা সুশীলদের বক্তব্য, আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো। নো, যেই ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। তুই যে অভিযোগ করেছিস, এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইসা, তারপরে জবাব পাবি কি। সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা, তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস। কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো, নিজের মনে করো যে বিশাল বড় সুশীল। তো তুই সুশীল মনে কইরা তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তুই যে বেডির সাথে থাকিস, এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম কইরা ধরা পড়া তোরে থানায় নিয়ে বিয়ে পড়াইছে, পাবলিকে ধইরা তোরে বিয়ে পড়াইছে, প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটিরে এই করছিস। তুই এগুলি আমাদের শিখাইস? নিজের পাশার নিচে ঠিক আছে তোর, ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি। তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না। ব্যক্তিগত আক্রমণ না, দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধীর ইয়ে করত, হিন্দুদের বাড়িঘর হামলা করত। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ও বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার পুনঃতদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের এই রেকর্ড, প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখে যে ঘটনা, 5 তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি কারণ ছিল? আওয়ামী লীগ, ইন্ডিয়া,
এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যেই সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, তাই এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ব্যাপারে ভাই দেখেন, এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই, এগুলি নিয়ে এখন নিজেদের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতো, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন, মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ, সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে, বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি কি হয়েছে, কি লাগবে, কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার